সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন ফয়সাল আহমেদ। তিনি একজন শ্রমিক, একজন রিকশা চালক। আমার সাথে আরও একজন অতিথি রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমন্বয়ক নাজিফা জান্নাত। অতিথিদের মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে আলোচনা শুনব। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময় মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ ২৬ ডিসেম্বর ২০২৪। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। ২০০৯ বরগুনার তেভাগীতে সাংসদ ও প্রকৌশলী সংবর্ধনায় ৮৪ তরুণ। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি। ২০১০ ৩ হত্যাকাণ্ডে র্যাবকে দায়ী করছে তদন্ত কমিটি, র্যাবের অস্বীকার। ভূমি বিরোধ নিষ্পত্তির বিচারিক কাজ বন্ধের দাবি পার্বত্য জনসংহতি সমিতিসহ ৮ সংগঠনের। ২০১১ সংবিধানে ইসি গঠনে আইন করার কথা থাকলেও পছন্দের লোককে বসাতে রাজনৈতিক দলগুলো তা করেনি। আয়কর আইনের খসড়ায় বড় পরিবর্তন আসছে। ২০১২ হলমার্ক কেলেঙ্কারির অর্থ জালিয়াতির কথা জানার পরও পর্ষদকে ম্যানেজ করতে ঘুষ নেন সোনালী ব্যাংকের একাধিক পরিচালক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান কাঠামো ভেঙে দেওয়ার সুপারিশ ইউজিসির। ২০১৩ বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের ঢাকা অভিমুখে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি সরকার বলছে করতে দেবে না। ভোক্তা অধিকার আইনের সীমাবদ্ধতা, ৩.৫ বছরে ভোক্তা স্বার্থে মামলা হয়নি একটিও। ২০১৪ ভোটের আগে লোক দেখানো খাল খনন, দুস্থ মানুষের কর্মসংস্থান কাজে ছাত্রলীগ নেতাদের তালিকা উপেক্ষা করায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর। ২০১৬ আমদানিতে ১০% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। রাজধানীর আশকোনায় আত্মঘাতী হওয়ার মধ্য দিয়ে নারী জঙ্গিরা নতুন রূপে আবির্ভূত। খাদ্য পরিদর্শকের ১৫০ পদ খালি থাকলেও ১৬ মাসেও নিয়োগ পাননি বিসিএসে উত্তীর্ণ ৭০ জন। ২০১৭ কক্সবাজারে পাহাড় কেটে বন ধ্বংস করে তৈরি করা হচ্ছে রোহিঙ্গা শিবির, জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে। বিজিএমই নির্বাচন ভোট নয় সমঝোতার কমিটি। ২০১৮ গণতন্ত্রের ম্যাজিশিয়ান শেখ হাসিনা কাদের। ভোটের খবর সংগ্রহে সাংবাদিক নীতিমালা পরিবর্তনের দাবি সাংবাদিকদের। ২০১৯ খরচের টাকা জোগাতে ব্যাংকমুখী সরকার। ২০২০ 10 মাসে ধর্ষণের ঘটনায় বিভিন্ন থানায় মামলা ৫২৫। নদী ভাঙা হতদরিদ্রদের উন্নয়ন প্রকল্পের সিংহভাগ অর্থই কাজ না করে তুলে নিয়েছেন আরডিএর কর্মকর্তারা। এলএলবি চলচ্চিত্রে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক ও অভিনেতা গ্রেফতার। ২০২১ কিশোর বয়সে অপরাধে জড়ানো কক্সবাজারের মোহাম্মদ আশিক 10 বছরে 17 মামলার আসামি। সারা দেশে ৪৪,০০০ বৈধ অস্ত্র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও রয়েছেন। ২০২২ সরকার বিরোধী প্রচারপত্র বিলি করায় লাঞ্ছিত প্রবীণ প্রকৌশলী এনামুল হক। ভারতের চেয়ে বাংলাদেশের বিদ্যুৎ নির্মাণের ব্যয় বেশি। ২০২৩ ব্যাংক খাতে লোপাট, সিটিপির অভিযোগ। সিটিপিকেই বলতে হবে ৯২,০০০ কোটি টাকা কোথায় আছে। গ্যাস সাপ্লাই শর্টেজ, হিট ইন্ডাস্ট্রিজ হার্ড। ফয়সাল, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আমরা ২০০৯ সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম বরগুনার সাংসদ ও প্রকৌশলীর সংবর্ধনায় ৮৪ গেট নির্মাণ করা হয়েছে, যেটি তোরণ বলা হয়। আপনি এটিকে কিভাবে দেখেন? শুধু বরগুনায় না, এটা যে পুরা বাংলাদেশের মানুষ দেখছে যে আসলে তারা যে একজন মানুষকে সম্বর্ধনা দেওয়ার জন্য যে বিলবোর্ড, এই প্রচারণার পিছনে ছিল আসলে মানে আরো ভিন্ন রহস্য। এই প্রচারণার আপনার ভিতরে ছিল আপনার এখানে চাঁদাবাজি ছিল, লুটপাটের একটা মানে অর্থনৈতিক একটা লেনদেন ছিল এই জায়গায়, এটা পরিষ্কার। আসলে এই মানে গেট কেন বানাতে হতো, আসলে কেন বানাতো? এটার মাধ্যমে আসলে তারা কি প্রচার করতে চাইতো? এটার মধ্য দিয়ে আসলে গেট মাধ্যমে তারা আসলে যে ওই এলাকার যে তারা নেতাকর্মীরা আসলে
হ্যাঁ, নিজেদেরকে তারা মানে খুব মানে যে মানে লাঠিয়াল হিসাবে আর কি তারা নিজেদেরকে করতো, লুটপাট করতে তাদের জন্য সহজ হইতো, তাদের মানে প্রচারণায় তাদেরকে তারা এটা প্রচার করতে মানে হতো। নেতার কাছে নিজেকে বড় কাছাকাছি নেওয়ার একটি করা, কৌশল। যাতে তারা ওই এলাকা নিয়ন্ত্রণ করতে পারে, বিভিন্ন অপরাধ, বিভিন্ন রকম গত লুটপাট। 16 বছরে আসলে এলাকার যে নিয়ন্ত্রণ শব্দটি আপনি বললেন, এই নিয়ন্ত্রণের চিত্রগুলো কেমন ছিল মানুষের? এটা খুবই আপনি তো একজন সাধারণ মানুষ, আপনার অভিজ্ঞতাটা কেমন? খুবই ভয়াবহ ছিল। প্রত্যেকটা এলাকায় আমরা দেখছি যে আমি যে রিক্সা চালক, আমি যে আমার এলাকায় থাকি, আমার এই মানে সব জায়গায় আমরা দেখছি যে এখানে যে আসলে তারা যে এই যে ফ্যাসিবাদের দোষর যাদেরকে আমরা বলি, তারা ওই সময় যে তারা কি পরিমাণ যে আপনার এলাকায়, যেমন আপনার যে জোরপূর্বক আপনার মিছিলে যাইতে বাধ্য করা হয়েছে সাধারণ মানুষকে, রিক্সা চালকদেরকে। আপনিও যেতে আজকে বাধ্য রিক্সা, হয়েছেন? হ্যাঁ, আমাদেরকে রিক্সা বের করতে দেয়নি, হ্যাঁ, জোর করেই তারা মিছিলে নিয়ে গেছে, মিছিলে যাইতে হইব। ওই ছাত্রলীগ, যুবলীগ, নামদারি, তাদের যে এলাকার যে যারা ছিল, প্রত্যেকদিন কত দিতে হতো, কাকে কাকে দিতে আমাদের হতো? এখানে আমাদের আসলে আমরা, আপনি কোন এলাকায় আমি থাকতেন? যেই গ্যারেজে আমি রিক্সা চালাই, আমার ওই গ্যারেজের যে আপনার যে মহাজন ছিল ওই সময়, আমাদের ওই মহাজন, এখন নতুন মহাজন আছে, তো ওই মহাজন আপনার ওখানে চাঁদা দিতে হইতো। এলাকায় কোনো প্রোগ্রাম হইলে বা এলাকায় কোনো কিছু হইলেই তাদেরকে চাঁদা দিতে হইতো। কত করে দিতেন আপনি? এটা আপনাকে দিতে হতো কত? আমাকে দিতে হইতো বলতে আমি আপনার আমাকে মানে সাধারণ মানুষ থেকে তারা যে লুটপাটটা করছে সেটা ভিন্নভাবে করছে। ছাত্রলীগ, যুবলীগের পোলাপান পুলিশদের সাথে মিশা তারা নানান রকম মনে করেন যে আপনার নাটক তৈরি করতো। আপনাকে কত দিতে হতো প্রত্যেক? এটা আমাকে ওইভাবে না, আমি বিভিন্ন জায়গায় আমি টাকা দেই, তবে টাকা না নিতে পারলেও আমাকে পুলিশ দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করছে আমার এলাকায়। আমি যে গ্যারেজে থাকি ওই গ্যারেজে গাড়ি আছে হলো আপনার 40টার মতো। তো ওই 40টা গাড়ি থাকলে আপনি মনে করেন যে প্রতি মাসে আমরা চাঁদা দিছি হলো 1200 টাকা করে একটা গাড়ি, প্রত্যেক মাসে। তো একটা গাড়ি 1200 করে, 40টা গাড়ি কত হিসাব করেন, এই টাকাটা প্রতি মাসে তারা নিছে। তো বিভিন্নভাবে, হ্যাঁ, এটা ছাত্রলীগ, যুবলীগ বা ওই এলাকার আরো অনেকেই ছিল, এখানে আওয়ামী লীগের মূল দলে যারা ছিল, আওয়ামী লীগের লোকজন ছিল, এটা তাদেরই মানে এটা তাদের এটা মানে সিন্ডিকেট আর কি, তাদের একটা চক্র। এই টাকাটা তারা উপর থেকে নিচ পর্যন্ত তারা এটা তাদের মধ্যে ভাগ করতো এলাকায়। আমার এলাকায় যে আপনার এখানে আপনার তেল ব্যবসা ছিল, তেলের এই ব্যবসা ছিল, ওই তেল পাম্প ছিল, এই জায়গায় যে আপনার গাড়ি পর্যন্ত কিনে দিতে হয়েছে যে মন্ত্রীকে একটা গাড়ি দিতে হবে। কোন মন্ত্রী, কোন এলাকায়? এটা হলো আপনার যে নানক, জাহাঙ্গীর কবির নানক, এবং যে আপনার আগের যে আপনার ওই পাম্পের যে মালিক ছিল উনি হলো আবু সাইদ ব্যাপারী আর কি, উনি বেরিবাদী, উনি ঢাকা উদ্যান বেরিবাদী। তো ওনার গাড়ি পর্যন্ত দিতে হয়েছে ওনার পাম্পটি কেনার জন্য শুধু। আপনি তো একজন দিনমজুর, একজন শ্রমিক, প্রত্যেকদিন কাজ না করলে আপনার সংসারে হাড়ি জ্বলে না। সেই মানুষটা 24-এর এই আন্দোলনে কেন মিছিলে গেলেন? কি সে, আপনি তো মরেও যেতে পারতেন। আমি তো রিক্সা চালাই, আমি রাস্তায় যখন ছিলাম তখন আমি তো দেখছি যে পুলিশ গুলি করে, পুলিশ যে হ্যাঁ টিয়ার সেল গুলি, যে ছাত্রদের যে প্রতিবাদ, এটা দেশব্যাপী, শুধু আমি না, পুরো দেশের মানুষ দেখছে। তো দেখার পরে আমার মনে হয়েছে যে আমার আরও বিভিন্ন ছাত্র বন্ধুদের সাথে কথাবার্তা হইতো, যেহেতু আমি রিক্সা চালাই, আমি টিএসসিতে যাইতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোরাফিরি করতাম, ওখানে আমার ছাত্র বন্ধুরাও ছিল। ছাত্র বন্ধুদের সাথে আমার সম্পর্ক থাকার কারণেই একটা সময় দেখলাম যে এটা আসলে হ্যাঁ এখানে তো প্রতিবাদ করা দরকার। আমি আমার এলাকার থেকে প্রতিবাদ করছি, আমার এলাকায় আমি একাই প্রতিবাদ করছি, এবং সব সময় হ্যাঁ আমি মরে যেতে পারতাম, এবং অনেকে তো মরছে। আমি যখন দেখি যে মানুষ তো গুলি করে মানুষ মেরে ফেলাইতেছে, তখন আমার এখানে, আমি তো একটা রিক্সা চালক। এই বৈষম্য বিরোধী আন্দোলনের আমি অনেক দিন আমি গাড়ি জমা দিতে পারিনি, যে টাকাটা আমার পরবর্তীতে আমার ঋণ করতে হয়েছে, ওই মহাজন ওই টাকাটা আমার দিতে হয়েছে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 15 বছর মানে জীবনটারে, আর আমি মনে করি আমার অর্ধেকটা জীবন মানে শেষ। আমি ঘুমের থেকে ওইটা আমি চা দোকানে যে মানুষকে বলতাম যে ভাই জীবনের অর্ধেকটা সময় শেষ হয়ে গেল, এই ঘুমের থেকে উঠলে শেখ হাসিনারে দেখি, এই বঙ্গবন্ধুর গান, এই একই রোল, একই চালাইতেছে, একই নাটক, এটা টিভি খুললেই খালি এই একই নাটক, আমার পরিবারকে মেরে ফেলেছে, আমার 71 দেশ স্বাধীন করছে, এদের স্বাধীনতা, এই দেশে অনেক লোক তো জীবন দিছে। আর ভাই এটা তো কোনো ব্যক্তি, একজন ব্যক্তির নায়ক বানায় ফেলে, সব খলনায়ক বানায় ফেলানো, এটা তো আমরা বুঝি, আমরা রিক্সা চালাই, আমরা তো জানি যে দেশের সংগ্রামের ইতিহাস জানি আমরা, তারপরে আমরা তো চেষ্টা করছি যে আসলে সঠিক ইতিহাসটা কি। নাজিফা, আপনার নজরে একটি সংবাদের শিরোনাম আনতে চাই। ব্যাংক খাতে লোপাট, সিপিডির অভিযোগ। সিপিডিকেই বলতে হবে, 92,000 কোটি টাকা কোথায় আছে? ওবায়দুল কাদের এই কথা বলেছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পাচারের তথ্য দেওয়ার দায়িত্ব সিপিডির, কোথায় আছে তা বলবে তো সরকার অথবা মিডিয়া। আপনি কি মনে করেন যে ওবায়দুল কাদের এইভাবে সিপিডি একটি গবেষণা করে বা অনুসন্ধান করে তথ্য উপাত্ত নিয়ে তারা প্রচার করেছে, একটি দলের সাধারণ সম্পাদক যারা রাষ্ট্র ক্ষমতায় তখন ছিল, তাদের এই অ্যাপ্রোচটা কোন ধরনের? বরাবরই দেখেছি ওবায়দুল কাদের আসলে যেই ধরনের মন্তব্য করতেন সেটা সব সময় আসলে জনবিদ্বেষী মন্তব্য ছিল তার। এই আলোচনাটার প্রাসঙ্গিকতায় রেখে আরেকটা বিষয় আমরা বলতে চাই যে এই
আমাদের যে গণ অভ্যুত্থান এর পরবর্তী সময়ে কিন্তু আমরা মপতন্ত্র বলে একটা বিষয় আমাদের সামনে এসছে, এবং এটা নিয়ে আমাদের মধ্যে দেশের মানুষজন খুবই শঙ্কিত হতে হয়েছে আমাদের একটা লম্বা সময় ধরে। এবং 15 জুলাই বাংলাদেশে যে ঘটনা ঘটেছে 2024 সালের 15 জুলাই, এবং ছাত্রলীগের এই পেটোয়া বাহিনী যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে যেরকমভাবে হামলা করেছে শিক্ষার্থীদের উপরে, এটা কিন্তু এই ওবায়দুল কাদেরের কথার কারণেই এইরকমভাবে আক্রমণের শিকার হতে হয়েছিল শিক্ষার্থীদেরকে। তিনি মব লেলিয়ে দিয়েছিলেন। কথাটা কি ছিল? তার কথাটা এরকম ছিল যে দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে, এদেরকে দেখে নেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তো তিনি আসলে সবসময় এই ধরনের যেই সকল জনবিদ্বেষী মানুষের আমাদের যেরকম বিরূপ মন্তব্য, যেটা আসলে একটা দেশের একটা দায়িত্বশীল জায়গায় থেকে তার যে মন্তব্য, এগুলো সবসময়ই হচ্ছে, আমি বলবো যে তিনি তার দায়িত্বের জায়গা থেকে যেরকমভাবে ডেলিভার করার কথা ছিল, মানুষের সাথে এঙ্গেজ করার ছিল, সেটা তারা সবসময় ব্যর্থ হয়েছে এবং তার পরিণাম আমরা দেখতে পেয়েছি। এবং এক্ষেত্রে আমরা যদি বলি সিপিডির যে লোপাটের ঘটনার কথা আমরা বলছি, সেই ক্ষেত্রেও আমি বলবো যে একটা জায়গায় এখানের মধ্যে সিপিডির জায়গা থেকে তারা একটা গবেষণা প্রতিষ্ঠানের জায়গা থেকে তারা গবেষণা করে বের করেছে যে এত হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এটা একটা মানে ভয়াবহ তথ্য যে 92,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে। সেখানে হচ্ছে যে এই জায়গাটা, এই তথ্য সূত্র ধরে যেখানে একটা ইনভেস্টিগেশন করার কথা ছিল যে রাষ্ট্রের, যে এটা কারা করেছে, কিভাবে হলো, কারণ দেশের এতগুলো সিপিডিকে বাহবা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, যে এতগুলো টাকা বের হয়ে যাচ্ছে, তারা ভলান্টারি ওয়ার্ক করে সেটা বের করে এনেছে। এটা তো মানে দেশের মানুষের স্বার্থের জন্যই এটা গুরুত্বপূর্ণ যে আমাদের দেশ থেকে তো এতগুলো টাকা হচ্ছে পাচার হয়ে যেতে পারে না। তো সেই জায়গায় আমরা দেখলাম যে সে হচ্ছে যে ইনভেস্টিগেট করে বের করলো তাকে এক ধরনের কটাক্ষ করলো এই কথা বলে যে তাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করলো যে আপনাকেই হচ্ছে বলতে হবে, আপনাদেরকেই বলতে হবে যে এই টাকা কোথায় লোপাট হয়েছে। তো আমি বলবো যে তারা আসলে ওবায়দুল কাদের, সে আসলে এই পুরো শাসন আমল ধরে তারা আসলে যেই রকম মন্তব্য করে গিয়েছে, এটা আসলে এই মন্তব্য ব্যতিক্রম কোনো কিছু না, এটা তার ধারাবাহিক মন্তব্যগুলো সবসময় এরকম ছিল আর কি। এবং সব ক্ষেত্রে একই সব ক্ষেত্রেই আমরা তাদের কাছ থেকে দায়িত্বশীল কোনো আচরণ পাইনি। নাগরিক সমাজ কি প্রতিবাদ করেছিল গত 16 বছরে, না প্রতিবাদ করতে পারেনি? আমাদের দেশের মানুষজনের সামগ্রিক যে রাজনীতি সম্পর্কে যে বোঝাপড়া, এক ধরনের বোঝাপড়া আছে, কিন্তু আমি কাকে ভোট দেব, কে আসলে দায়িত্বশীল জায়গায় তার দায়িত্ব পালন করছে কি করছে না, এই যে বোঝাপড়া আমাদের দেশের মানুষের, সেটার প্রচন্ড অভাব রয়েছে। এবং এই দায়িত্বহীনতা কার? এই দায় কার? এই দায় আমি বলবো যে আমাদের যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের, এবং আমাদের রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতার যে জায়গা, পলিটিক্যাল স্কুলিং এর জায়গা, সেটা আমাদের হয় নাই। এবং আমি বলবো যে এই যে আমাদের রাজনৈতিক নেতাদের এই যে ব্যর্থতা, সেটার ফল আমরা এই 24-এ এসেও ভোগ করেছি। কারণ রাজনৈতিক নেতা মানে আমরা এখানে বুঝি যে এক ধরনের পদের বাহাদুরি, সে একটা চেয়ারে বসলো, সে হচ্ছে এখানের মধ্যে অনেক মেকানিজমের পার্ট হলো, সে অনেক সিন্ডিকেট হোল্ড করতে পারছে। কিন্তু রাজনীতিবিদ মানে যে একটা দেশের, আমি বলবো একরকম অভিভাবক, সে যে আসলে একটা দায়িত্বশীল জায়গা থেকে একটা পরিবারে যেমন বাবা মা তার সন্তানদেরকে পরিচালনা করেন, আমি বলবো যে একটা দেশের যারা রাজনীতিবিদ, যারা সংসদে ভোটে নির্বাচিত হয়ে আসেন, তারাও সেই দেশের অভিভাবকের দায়িত্ব পালন করেন ওই 5 বছরের জন্য। পলিটিক্যাল ইলিটারেসির কারণে এবং রাজনীতিকে এক ধরনের পাওয়ার মেকানিক্স এবং এটাকে আসলে মাসল পাওয়ারের যে জায়গা, সেখান থেকে দেখার যে বিষয়টা যে আমি তো টাকা খরচ করে নির্বাচন করেছি, পরের বার আমি সংসদে বসবো, এর দ্বিগুণ 3 গুণ টাকা আমি তুলে আনবো। আমরা দেখেছি যে এক ধরনের বাণিজ্য, এবং আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনার সংসদে যারা ছিল এরা বিজনেসম্যান, এদের কাছে মানুষের জীবনমানের উন্নয়ন, এগুলো কোনো কিছু, দেশের স্বার্থ, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। তাদের কাছে যেটা ম্যাটার করতো যে আমি 1 টাকা ইনভেস্ট করেছি নির্বাচনে, পরের বার এসে আমি তার 3 গুণ ইনভেস্টমেন্ট যেটা করেছি সেটা তুলে নিব। এটা হচ্ছে আমাদের রাজনীতির পরিস্থিতি। এবং এই সময়ে এসেও যে আমরা এই পরিবর্তনের কথা বলছি, সেখানে আমি একটা বিষয় বলতে চাই, এই সিন্ডিকেট ভাঙতে গেলে বা এই ধারাবাহিকতা ভেঙে আমাদের বের হতে গেলে আমাদের পলিটিক্যাল লিটারেসি লাগবে।
এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পলিটিক্যাল স্কুলিং লাগবে, এবং আমাদের নির্বাচন করতে গেলে যে এত এত টাকা কড়ির যেই আমরা ঝলকানি দেখতে পাই, শুনতে পাই, এবং মাসল পাওয়ারের যে জায়গা, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমাদের যারা তরুণ রাজনীতিবিদরা এখানে রাজনীতিতে জয়েন করতে চান, তারা যাতে আসলে নির্বাচনে উতরে আসতে পারেন, সেই পথটা সুগম করতে জি হবে। নাজিফ, আপনার কাছ থেকে আবার শুনবো। ফয়সাল ভাই, আপনার কাছ থেকে আরেকটু শুনি। আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম যে গণতন্ত্রের ম্যাজিশিয়ান শেখ হাসিনা, ওবায়দুল কাদের মন্তব্য। কেমন ম্যাজিক দেখেছিলেন গত 17 বছর? শেখ হাসিনা কি কি ম্যাজিক দেখিয়েছিল জনগণকে? অনেক ম্যাজিক শেখ হাসিনা দেখাইছে আমাদেরকে, এবং ওই ম্যাজিক দেখাইতে দেখাইতে এখন সে জাদুঘরে চলে যাবে। আজকে যে স্বাধীনের পরে যে এত বছর পরে যে আসলে এইরকম যে একটা মানে ফ্যাসিবাদী যে কায়দায় যে মানুষের যে হ্যাঁ যে মুখে তারা একটা বলতেছে, আর মানে যে 10 টাকার স্যার চাল খাওয়াইবো, ওই 10 টাকার স্যার চালের জায়গায় আসলে খাওয়াইলো কি জনগণ? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো রিক্সা চালক, আমরা তো দেখছি যে আসলে ওই 10 টাকার স্যার চালের এই যে মিথ্যা বলি দিয়া সেই যে এই যে মানুষের আজকে 16-17 বছর যে সেই যে শাসন করলো ফ্যাসিবাদী কায়দা, 10 টাকা শের চাল তো তিনি খাইয়েছেন না? এটা দেখানো মাত্র, নাম দেখানো মাত্র। এটি নাম আমি কোনোদিন পাইনি। কেন, আপনি কি কার্ড পান নাই? রেশন কার্ড আমি পাননি? পাইনি, আমি রেশন কার্ড পাইনি। কারা পেয়েছিল? এটা তাদের দলীয় লোকজন ছিল এলাকায় যারা কার্ড বিলি বন্টন করছে, এটা তাদের মধ্যে একজনের পরিবারের সবার নামই আছে এরকম। আমাদের এটা অনেক মিডিয়াতে আপনারা দেখছেন যে অনেক মিডিয়া দেখাইছে তো যে এগুলা নেতাকর্মীরা যে অনিয়ম করছে, এটা শুধু দেখানোর জন্য করছে। আওয়ামী লীগের রাজনীতিটা ছিল যে তারা মুখে একটা বলতো, তারা ধর্মনিরপেক্ষের কথা বলছে এলাকাতে। মনে করেন কালকে আপনার খুতবায় খুতবা পর্যন্ত নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে শ্রমিক শ্রেণীর অধিকার কিভাবে সংরক্ষিত হয় সেখানে যেখানে আপনি পাননি? আসলে মূলত আসলে আমার এখানে কথা বলার অধিকারটা প্রয়োজন। আমার সাথে এখানে অন্যায় হয়েছে, আমি অন্যায় মনে করি, আমি সেখানে কথা বলছি। এবং রাষ্ট্র, আমি দেখছি যে রাষ্ট্র, আমরা এতদিন দেখছি যে আপনার পুলিশ দলীয় মাস্তান, মানে দল পুলিশের যেভাবে করছে পুলিশ এভাবে করছে। আমার বেতন দেয় না, আমি 3 মাসের বেতন পাই না। আমি যখন এটা আমার এলাকায় আমার ওয়াইফের আমার বউর বেতন দেয় নাই, 3 মাসের বেতন আমি দেয় নাই। আমি তারা বললাম যে ভাই আমার এই যে আমি তো গরিব মানুষ, আমার ঘর ভাড়াটা আটকে গেছে, আমার রুমটা তালা মেরে দিব, আমার তো আসলে রুম ভাড়াটা দিতেই হইব, তা আপনি ভাই রুম ভাড়াটা দিয়ে দেন আপনার। পরে আমাকে বলতেছে কি ওই আপনার গার্মেন্টস মালিক যে ভাই আপনার ভাড়াটা আপনার এই বেতনটা নিয়ে যান, তাহলে আপনার কাজ করেন, কালকে আসে। তো এরকম কালকে গেছি, তো যাওয়ার পরে চিন্তা করছে আমি 20-25 হাজার টাকার মতো পাবো। তো ও চিন্তা করছে যে আমারও 25 হাজার টাকা না দিয়ে যদি 10 হাজার টাকা থানায় খরচ করে, তাহলে পুলিশ দিয়ে পিটায় আমারে। আর এলাকার তো তাদেরই লোক, হাউজিংয়ের লোক আছে বা যারা এলাকাতে প্রভাবশালী আছে, আওয়ামী লীগের সহসভাপতি এলাকার, হ্যাঁ, এটা তাদেরকে। এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। আমি গেছি, নিচে গেছি টাকার জন্য, বলছে যে টাকা তো নিয়ে গেছে তোমার বউ। আমি বলছি যে ভাই আমার বউ তো টাকা নিয়ে গেলে আমি এখানে আসতাম না, আপনি বললেন টাকাটা আমাকে দিবেন, এখন আমার বউর কথা বলতেছেন, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। তাহলে আমার বউ যদি নিয়ে যায় তাহলে আমি বাসায় যাই, আমার বউকে জিজ্ঞেস করি। আমি বাসায় যাওয়ার সাথে সাথে এখানে তাদের যে মালিকদের যে গুন্ডা, আমরা যে আওয়ামী লীগের যে গুন্ডা যারা এই যে হাউজিং ব্যবসায় আমার এলাকায়, আমরা দেখছি যে এই গুন্ডা তারা এই 10 হাজার টাকার জন্য তারা আমাকে আধা ঘন্টা পিটাইলো, কোনো কথা নেই। এই তুই এভাবে কথা বললি কেন, তুই এখানে এসে কেন বেয়াদবি করলি কেন, আমার পাওনা চাওয়াতে এটা আমার অপরাধ। যারা খেটে খাওয়া মানুষ, যারা গরিব মানুষ, বা আমি গরিব বলতে অর্থনৈতিকভাবে যারা একটু অর্থনৈতিক পিছিয়ে পড়া তাদেরকে বোঝাচ্ছি, এই মানুষগুলো কি আসলে কোনো অধিকার পায়নি? রাষ্ট্রীয়ভাবে বঞ্চনার শিকার হয়েছে নানানভাবে তারা বঞ্চিত হয়েছে। কোন ভাবে? আমি রিক্সা চালাই, আমার আশেপাশে হকার আছে, কিছু হকার বাইরে আছে, মানে আমার পেশাটা কি বা আমার আশেপাশের যে পেশা, আবার কেউ গার্মেন্টস কর্মী, কেউ গার্মেন্টসে কাজ করে। তো এই সব জায়গায় নিয়ে আপনার তো গার্মেন্টস নিয়ে তো এটা আমাদের গণমাধ্যমে তো এটা প্রচার হয়েছে বিভিন্ন, এই যে মজুরি আন্দোলন বা বিভিন্নভাবে তাদেরকে কণ্ঠরোধ করা, গার্মেন্টস এলাকায় যে মানে গুন্ডা লেলিয়ে দেওয়া, যে শ্রমিকদেরকে পিটানো, ভয় দেখানো, হ্যাঁ, যাতে আন্দোলন না করে শ্রমিকরা, এরকম অসংখ্য ঘটনা ঘটছে। আপনি সাভার আশুলিয়ায় যে শ্রমিক অসন্তোষ, যে আপনার যে ওনার মতো একজন রাষ্ট্রপ্রধান যে নাকি বলছে যে আপনার শ্রমিকদের মজুরি, তোমাদের মজুরি যেটা আমি দিছি সেটা আমার কথায় দিছে তোমাদেরকে, তোমরা বেশি লাফালাফি করবা, তোমাদের সেই মজুরিও থাকবে না। তিনি হুঙ্কার দিতেন শ্রমিকদেরকে, তিনি যে রাষ্ট্রপ্রধানে হুঙ্কার দিতেন। তাহলে এই যে শ্রমিকরা আসলে তারা কার কাছে? তাইলে আসলে রাষ্ট্রের প্রধান যদি শ্রমিকদের সাথে এরকম দমন নীতি অবলম্বন করে, 16 বছরে রিক্সার একটা বিশাল সিন্ডিকেট তৈরি করছে আওয়ামী লীগ। এটা হলো আপনার এই যে শ্রমিক লীগ ইনসুরালি, এই ইনসুরালি দিয়ে একটা শ্রমিক লীগের তারা একটা শ্রমিক লীগ একটা বিশাল একটা মার্কেট তৈরি করছে, যেখানে একটা বিশাল অঙ্কের কোটি কোটি টাকা তারা এখানে লুটপাট করছে। কিভাবে? রিক্সার প্লেট বিক্রি করছে। কত করে এখানে তারা প্লেট বিক্রি করছে? 250 টাকা 300 টাকা করে ওই রিক্সার প্লেট বিক্রি করছে। তারা লক্ষ লক্ষ প্লেট বিক্রি করছে। ওই ইনসুরালি শ্রমিক লীগ তার ওই যে শেখ হাসিনার যেখানে ওই যে রাজনৈতিক কার্যালয়, সেখানে তার আপনার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তার 4 নম্বরে তার অফিস ছিল।
সেখানে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে, কিন্তু আমাদের যারা রিক্সা চালাইছে, আমাদের এই যে রিক্সা জিম্বি করে ফেলেছে, তাদেরকে দাদন ব্যবসা আমরা যেটা জানি যে একটি দেশে আসলে শ্রমনীতি বা শ্রমিকদের জন্য কেমন নীতি হওয়া উচিত? শ্রমিকদের জন্য আসলে একটা শ্রমিক একজন মানুষ ন্যূনতম যে আসলে অন্তত জীবন ধারণ, শ্রমিকরা কিন্তু খুব যে গাড়ি বাড়ি চায় না। একটা শ্রমিক চায় যে আমি পরিশ্রম করব, আমার পরিশ্রমের বিনিময়ে আমি আমার পারিশ্রমিক বাল পাবো। বাচ্চাকে নিয়ে আমি এমন একটা পারিশ্রম পাবো যাতে আমার তো মানে মনুষ্য একটা মানুষ বাঁচতে পারে। একটা শ্রমিকের তো বিনোদন দরকার আছে, একটা শ্রমিকের চিকিৎসার দরকার আছে, শিক্ষার দরকার আছে। নাজিফা, আপনার কাছ থেকে আরেকটু শুনি। সেটি হচ্ছে, আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম সরকার বিরোধী প্রচারপত্র বিলি করায় লাঞ্ছিত প্রবীণ প্রকৌশলী ইনামুল হক। গত সরকার কি সরকার বিরোধী মানেই রাষ্ট্রবিরোধী মনে করতো কিনা? সে অনেক সিনিয়র পলিটিশিয়ান, সিনিয়র সিটিজেন্সদেরকে, এমনকি শিক্ষকরা তাদের আন্দোলন মানে দাবি নিয়ে কিন্তু শাহবাগে একবার গিয়েছিলেন, তাদেরকেও বেধড়ক পিটিয়েছে। কেন সরকার তাদেরকে থ্রেট মনে করতো বা তাদের উপরে এইভাবে ক্র্যাকডাউন চালাতো? আমরা যেটা বলে এসেছিলাম যে গত পুরোটা সময় ধরে যে আমরা আসলে এক ধরনের গণতন্ত্রহীনতার মধ্যে রয়েছি বাংলাদেশের। আমরা বলি যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, তো সেই জায়গায় যেই সরকার ব্যবস্থা ছিল, আমরা জানি এখন এগুলো আসলে মীমাংসিত বিষয় যে এই সরকার স্বৈরাচারী সরকার ছিল এবং তারা আসলে মানুষ যেখানেই সে তার সমালোচনা দেখতে পেত, সে যে কোনো মূল্যে সেই মতামতকে দমিয়ে দিতে চাইতো এবং তাকে তার যেই আমরা যেটা ভাবি যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় সমালোচনা করাই হয় এই জায়গা থেকে যে ভুলটা ধরিয়ে দেবার জন্য। এটা ওই সরকারের জন্য, সরকার ব্যবস্থাপনার জন্য একটা সুযোগ যে তাদের যেই কাজগুলো তারা করে যাচ্ছে সেখানের মধ্যে যদি কোনো ফ্লস থাকে সেটা সমালোচনার মাধ্যমে কেউ সেটা ধরিয়ে দিচ্ছে, কোনো ব্যক্তি হতে পারে, সেটা কোনো সংস্থা হতে পারে। কিন্তু আমরা দেখেছি যে এই অগণতান্ত্রিক ব্যবস্থায় তারা গণতন্ত্রে বিশ্বাস করতো না বলেই তারা যেটা করতো যে এই ধরনের সমালোচনা যারা করতো বা যেই ভুলগুলোর জায়গা ছিল সেখানে তারা ওইগুলো শুধরে না নিয়ে, গণতন্ত্র ভীতি ছিল তাদের মধ্যে এক ধরনের, গণতন্ত্র ভীতি। গণতন্ত্র এখানে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের ক্ষমতা খর্ব হবে বা রাষ্ট্র তাদের হাতছাড়া হয়ে যেতে পারে, এরকম কিছু। এটা বোধহয় মিসকনসেপশন যে গণতন্ত্রে যদি প্রতিষ্ঠা পায় তাহলে কারো ক্ষমতা হচ্ছে খর্ব হতে পারে। এটা আমাদের বাংলাদেশের যে পলিটিক্যাল সিনারিও, সেখানে এটা আমাদের খুবই বাজে মাইন্ডসেট আর কি। এই যে স্বৈরাচারী মনোভাব যে একমাত্র আমিই থাকবো আর কেউ থাকবে না, সর্বময় ক্ষমতার অধিকারী হতে চাওয়ার যেই আকাঙ্ক্ষা, সেটারই বহিঃপ্রকাশ আমরা দেখেছি এই সকল কার্যক্রমের মধ্যে দিয়ে। এবং প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু একক ক্ষমতার অধিকারী কেউই হন না, জনগণ সব ক্ষমতার অধিকারী। জনগণ না শুধু, মানে আমি বলতে চাচ্ছিলাম যে এখানে শুধু জনগণও যে সকল সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যাবেন বা যারা দায়িত্বশীল, এই ক্ষমতাটা আসলে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সবার মধ্যে বন্টন করার থাকা একটা, উচিত। হ্যাঁ, তাদের মধ্যে ওই জায়গাটা থাকে যে এটা বিভিন্ন পোর্শনে এটা ভাগ করা থাকে। ফয়সাল ভাই, আরেকটি সংবাদের শিরোনাম আপনার কাছ থেকে মূল্যায়ন শুনতে চাই। আমরা একটি খবরে দেখলাম, দৈনিক প্রথম আলোর খবর, কিশোর বয়সে অপরাধে জড়ানো কক্সবাজারের মোহাম্মদ আশিক 10 বছরে 17 মামলার আসামি। এই কিশোরদেরকে অপরাধে কারা আসলে প্রলুব্ধ করত? কিশোরদেরকে আসলে যেভাবে তৈরি করে আর কি, কিশোর আমাদের শ্রমজীবীদের ছেলেপেলে তাদের বেশি কিশোর গ্যাংয়ে, হ্যাঁ কিশোর গ্যাংয়ে, তারা কিশোর গ্যাংকে জড়িত হয় এবং তাদের আসলে নিয়ন্ত্রণ করে বড় ভাইরা। প্রত্যেকটা এলাকায় কিছু বড় ভাই আছে, রাজনৈতিক বড় ভাই, তারা এই কিশোরদেরকে নিয়ন্ত্রণ করে এবং তারা এই যে দেশীয় অস্ত্র দিয়া তারা এটা মানে যেটা আমরা বিগত দিনে আমরা দেখছি বেশি আর কি, যেটা একেবারে বেশি দেখছি আমরা এখন পর্যন্ত। এই কিশোর গ্যাং এই প্রত্যেকটা এলাকায় যে এখন এই যে আপনার যে সেনাবাহিনীর অভিযানের পরে, সেনাবাহিনী অভিযান যখন চালানোর পরে কিছুটা শিথিল ছিল, কিন্তু এখন আবার কিন্তু এটার মধ্যে আসলে এই যে আমাদের যে মাদক একটা বিষয় আছে, কিশোর গ্যাং যে আপনার এই মাদককে মানে 500 টাকার বিনিময়ে মনে করেন আপনার এই কুবায়া মেরে ফেলিব, ওই আপনার একটা কূপ দিয়ে দিল, একটা মোবাইলের জন্য আপনার মনে করেন কূপ দিয়ে দিল, সে একটা মোবাইলের জন্য, একটা 5000 টাকার একটা মোবাইলের জন্য আপনাকে কূপ দিয়ে দিল, কিন্তু আপনার বুড়ি নামাই দিল। এই যে কিশোর গ্যাং, তাদেরকে মাদকাসক্ত করা হয়, এটা বড় বাইরেই করে, এটা বড় বাইরে করে, ইয়াবা ট্যাবলেট, তারপরে আপনার বিভিন্ন রকম নেশা তাদেরকে দিয়া এই বড় ভাইদের পক্ষে তারা কাজ করে, তারা বিভিন্নভাবে ছিনতাই করে, বিভিন্ন অপরাধ করে, জায়গা দখল, বিভিন্ন জায়গায় তাদেরকে ব্যবহার করে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হলো যে আসলে শ্রমজীবী মানুষের যে আন্দোলন, আসলে মানুষ কি বলতে চায়, এই যে মানুষের প্রথম কথা বলার জায়গাটা আগে আমরা চাই, যেখানে কথা বলুক বলার স্বাধীনতা এবং চাই। আমি এটা আর আমার হলো যে আসলে কর্মসংস্থান, এই নতুন বাংলাদেশে
এখন আপনি জানেন যে আমাদের দেশে এখন মানুষ বেকার তো বেশি। আমার মনে হয় যে কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে কথা বলতে পারবো, সচেতনভাবে কথা বলতে পারবো, এই অধিকারটা অন্তত প্রতিষ্ঠিত আমি হোক। প্রতিষ্ঠিত হোক। এবং আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যে আসলে বৈষম্য বিরোধী মানে আন্দোলনে আসলে আর রক্ত দিল নতুন করে ছাত্ররা, বৈষম্য শ্রমিকরা, আপনার তাইলে চান। আমরা আর চাই যে আসলে সত্যিকারের একটা বৈষম্যমূলক বাংলাদেশ হোক, এই আমি প্রত্যাশা করি। জি, নাজিফা জান্নাত, আমরা শেষ করব অনুষ্ঠানে। আপনার কোনো পরামর্শ আছে কিনা বা কোনো চাওয়া আছে কিনা? আমাদের বাংলাদেশের যেই দর্শনগত জায়গা থেকে বাংলাদেশের যেই মাটি, এটা অনেক উর্বর, কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার জায়গা, সেখানে আমরা এটার মেলবন্ধন দেখতে পাই না। আমাদের যে সংস্কৃতির জায়গা এবং আমাদের যে দর্শনের জায়গা, আমি এটার ক্ষেত্রে বলতে পারি যে সুফিবাদ, লালনের যেই দর্শন এবং আমাদের সংস্কৃতি যেরকম সমৃদ্ধ এখানে, সেই জায়গাগুলোর যে মেলাবন্ধন, এটা আমরা রাষ্ট্রীয়ভাবে এটার যে পৃষ্ঠপোষকতা, সেটার অনেক অভাব রয়েছে। আমরা আগের সময়ও দেখে এসেছি যে একই ধরনের ন্যারেটিভ, একই রকম সাংস্কৃতিক হেজিমনি চলেই গেছে, মানে এটা কন্টিনিউয়াসভাবে তারা পুশ করার চেষ্টা করে গেছে। তো এই সময় আমি এসে বলবো, এই যে বাংলাদেশকে আমরা যে বলি, আমরা যে বৈচিত্র্যের কথা বলছি, সেই বৈচিত্র্যের যেই দর্শন এবং যে সংস্কৃতি, এটা যাতে আমাদের সামনে আসে, কারণ এটা আসলে একটা দেশের মানুষের চিন্তা ভাবনা গড়ার ক্ষেত্রে বেসিক ভূমিকা রাখে এই জায়গাগুলো। তো সেটার ক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাই। আরেকটা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে বলতে চাইবো, সেটা হচ্ছে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা আসলে মূলত ডিপেন্ড করে হচ্ছে রেমিটেন্স এবং গার্মেন্টস শিল্পের উপরে, এবং এই দুটোর একটিও আমাদের বেসিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি গড়ে তোলে না আর কি। তো এখনই আসলে এটা আমাদের সময়, আমরা এক সময় সোনালী আঁশের কথা শুনতাম, পাটের কথা শুনতাম, যেটা আসলে আমাদের এই মাটিরই অর্থনৈতিক শক্ত ভিত্তি ছিল। তো সেটার আমাদের অভাব রয়েছে, কারণ অর্থনৈতিক প্রবাহই আমাদের জীবনের সবকিছু নির্ধারণ করে। বিকল্প অর্থনীতির সম্ভাবনার দ্বার খুলতে হবে আমাদের। অর্থনৈতিক যে ব্যবস্থা, সেটা যাতে, সেটার ভিত্তি যাতে বাংলার মাটিতেই, বাংলাদেশের মাটিতেই গড়ে ওঠে। জি, ধন্যবাদ নাজিফা জান্নাত, ধন্যবাদ ফয়সাল আহমেদ, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।